গত আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলতেন যে বাংলাদেশের গণমাধ্যম একেবারে স্বাধীন। আমরা সেই স্বাধীনতা দেখেছি এবং এরপর আমরা 2024-এর জুলাই আগস্ট দেখেছি, সেখানে আমরা গণমাধ্যমের ভূমিকাও দেখেছি। 5 আগস্টের পরে গণমাধ্যমকে সবচেয়ে বেশি অভিযোগের তালিকায় আনা হয়েছিল। সমস্ত দোষ মনে হয়েছিল যে গণমাধ্যমের কারণেই বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হয়েছে, এটা সর্বজন সবাই বলেছে। তখন ইন্টারিম সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছিল। একটি গণমাধ্যম সংস্কার কমিশনও হয়েছে। কমিশনে আমিও কামাল ভাইয়ের সাথে একজন সদস্য ছিলাম। আমরা বাংলাদেশের গণমাধ্যমের সমস্যা, সংকট সবকিছু খুঁজে বের করার চেষ্টা করেছি এবং আমাদের জায়গা থেকে আমরা কিছু সুপারিশ মালাও দিয়েছি। গণমাধ্যম যেখানে এত সংকটের কারণ, দেশের গণতন্ত্র বিপন্নের কারণ, সেখানে আমরা আশা করেছিলাম যে ইন্টারিম সরকার গণমাধ্যম সংস্কারে, গণমাধ্যমের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে ভূমিকা রেখে যাবেন। যেহেতু রাজনৈতিক সরকারগুলো যখন যারা থাকেন ক্ষমতায়, তারা বলেন যে তাদের আমলে গণমাধ্যম স্বাধীন, আর বিপরীত পক্ষে বিরোধী যারা থাকেন তারা মনে করেন যে গণমাধ্যম একদমই পরাধীন। সো ইন্টারিম সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল, আমাদের মিডিয়া কর্মীদের প্রত্যাশা ছিল যে তারা গণমাধ্যমের জন্য ভালো একটা কিছু করে যাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে 3 জন উপদেষ্টা ইন্টারিম আমলে দায়িত্ব পালন করেছেন। এই 3 জন উপদেষ্টার কেউই গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেটির ন্যূনতম বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেননি। তার মানে কি, আমরা সবাই কথায় কথা বলি, আমরা সবাই নীতি বাক্য আওড়াই। এই যে আজকে দিবসে আমরা অনেক কথা বলবো, আমার মনে হয় আজকের দিবসের পরে এগুলো আর কিছু থাকবে না। আমরা খালি দিবসটাকে উদযাপন করছি, কিন্তু এটা থেকে আমরা কোনো আমাদের অতীত থেকে গণমাধ্যম যে এত বিতর্কিত হলো, গণমাধ্যম যে সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে এত প্রশ্নবিদ্ধ হলো, সেই গণমাধ্যমকে সংস্কারের জন্য কিংবা একটা মিনিমাম রাস্তায় যদি নিয়ে আসা যেত, সেই সুযোগটা গত ইন্টারিম সরকারের ছিল, কিন্তু হয়নি। বরং কি হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে দখল হয়েছে, অনেকের চাকরি গেছে। সরকার কি বলেছে যে আমরা কোনো গণমাধ্যমের উপর কোনো বিধিনিষেধ আরোপ করিনি। সত্যি কথা, গত সরকার কোনো বিধিনিষেধ আরোপ করেনি, কিন্তু এগুলোকে প্রোটেক্টও করেনি। সমস্যা দেখেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে। আমরা দেখেছি 2টি গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস। সরকার কি দেখেনি? নিশ্চয়ই দেখেছে, কিন্তু সরকার বলবে এটা তো আমরা করিনি। সরকারের বক্তব্যগুলো এরকমই আমরা দেখি, আগেও দেখেছি, গত আমলেও দেখেছি। আমরা আশা করব যে বর্তমান সরকারের আমলে আমরা এটা দেখবো না। আমরা এখন পর্যন্ত কামাল ভাই যেটা বলেছেন, বর্তমান সরকার আমাদেরকে এমন কোনো বিধিনিষেধ আরোপ করেন নাই, আমরা এখনো সেটা পাইনি। কিন্তু আমাদের তো শঙ্কা জাগে, ভবিষ্যতে কি আমাদেরকে দেখতে হবে কিনা, ভবিষ্যতে যেন আমরা দেখতে না পারি, দেখতে না হয় আমাদের, সেই জন্য এই সরকারের মাননীয় উপদেষ্টা এখানে আছেন, তথ্য উপদেষ্টা। আমার দাবি থাকবে যে গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে
সেখানে সবকিছু হয়তো সবার মনোভূত হবে না, কিন্তু কিছু কিছু পরামর্শ নিশ্চয়ই সবার জন্য গ্রহণযোগ্য হবে। সেই জায়গাগুলোতে বর্তমান সরকার জোর দেবে এবং গণমাধ্যম সংস্কারে উদ্যোগ নেবে বলে আমি প্রত্যাশা করি। এবার আমি আসি টেলিভিশনের ক্ষেত্রে, যেহেতু আমি বিজেসির প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। বাংলাদেশে 55টি টেলিভিশনের লাইসেন্স আছে এবং 37টি টেলিভিশন এখন সম্প্রচারে আছে। জেনে অবাক হবেন যে 37টি টেলিভিশনের মধ্যে 22টি টেলিভিশন নিয়মিত বেতন দিতে পারে না কিংবা দেয় না। অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলো নাই বললেই চলে। দুই একটি টেলিভিশনে চালু আছে, বাকি অন্য সব টেলিভিশনে এগুলো নাই। ফলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমরা যখন কাজ করি, আমার যখন আজকে চাকরি চলে যাচ্ছে, কালকে আমি শূন্য হাতে বাড়ি চলে যাচ্ছি, বেকার। আমার পরে 1 মাস চলার কিংবা 1 সপ্তাহ চলার মতো সামর্থ্য থাকে না। আমরা এরকম করে সাংবাদিকতা করে যাচ্ছি। আমাদের বাস্তবতাটা এইরকম। হয়তো আমরা, মানুষ আমাদেরকে বকাঝোকা করে, গালিগালাজ করে, এটা করে সেটা করে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা, ব্যক্তি একজন মানুষের মালিকের অর্থনৈতিক অবস্থা হয়তো অনেক ভালো থাকতে পারে, কিন্তু ব্যক্তি সাংবাদিক হিসেবে, সংবাদ কর্মী হিসেবে আমার অর্থনৈতিক অবস্থা যে করুন, এটা অনেকেই হয়তো বুঝতে চান না। আমাদের সরকার যদি এই জায়গাগুলোতে, মিডিয়া কমিশন যে কিছু সুপারিশ করেছে অর্থনৈতিক ভাবে সচ্ছলতা আনার জন্য, সেই জায়গাগুলোতে জোর দেবেন বলে আমি আশা করি। আমি বিজেসির পক্ষ থেকে একটা জিনিস বলতে পারি যে আমাদের বিজেসির টেলিভিশনের কয়েকজন সাংবাদিক এবং পত্রিকারও সাংবাদিক 5 আগস্টের পরে গ্রেপ্তার হয়েছেন। ইফতেখার ভাই বলেছেন যে তাদের অপরাধ ছিল হত্যা মামলার আসামি। তারা 18 মাস ধরে এই হত্যা মামলায় তারা আটক আছেন। তাদের কোনো বিচার প্রক্রিয়াও শুরু হয়নি, তাদেরকে জামিনও দেয়া হচ্ছে না। হ্যাঁ, যদি তারা অপরাধ করেন অবশ্যই তাদের বিচার প্রক্রিয়া শুরু করবেন, তারা কোন ধারায় কিরকম অপরাধে অপরাধী। কিন্তু 18 মাস ধরে আপনি তাদেরকে জেলে পুরে রাখছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এটা আশা করি না। এরকম প্রতিহিংসা যদি হয়, যে প্রতিহিংসার বাংলাদেশ যদি হয়, তাহলে সাংবাদিকতা করতেই তো আমরা ভয় পাবো। আমরা সাহস করে লিখতে ভয় পাবো, সাহস করে বলতে ভয় পাবো। ফলে আমি জোর দাবি জানাবো, আজকে উপদেষ্টা আছেন, যে যেসব সাংবাদিকরা গ্রেপ্তার আছেন, জেলে আছেন, আমি বিজেসির পক্ষ থেকে এসব সাংবাদিকদের মুক্তি দাবি করছি। এবং টেলিভিশনগুলো অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল না। বলেছিলাম যে 22টি টেলিভিশন নিয়মিত বেতন দেয় না। এই সাংবাদিকরা কি খায়, কিভাবে চলে, এগুলো দেখভালের দায়িত্ব কার? রাষ্ট্রের নিশ্চয়ই দায়িত্ব আছে। রাষ্ট্র নিশ্চয় মালিকদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। আমি রাষ্ট্রের কাছে দাবি জানাবো যে যারা গণমাধ্যমের লাইসেন্স নিয়েছে, টেলিভিশনের লাইসেন্স নিয়েছে, তাদেরকে জবাবদিহির আওতায় যেন আনা হয়। কেন তাদের কর্মীদের বেতন দেওয়া হবে না? টেলিভিশনের ইনকামের ক্ষেত্রেও গণমাধ্যম সংস্কার কমিশন কিছু প্রস্তাবনা দিয়েছিল যে কেবল অপারেটরদের কাছ থেকে প্রত্যেকটা টেলিভিশন যেন সাবস্ক্রিপশন ফি পায়। বাংলাদেশে কেবল অপারেটরদের কাছ থেকে কিংবা দর্শকদের কাছ থেকে টেলিভিশন 1 পয়সাও পায় না। টেলিভিশন কন্টেন্ট তৈরি করে,
টেলিভিশন টাকা খরচ করে কন্টেন্ট দেয়, সেই কন্টেন্ট ক্যাবেল অপারেটররা বিনা পয়সায় দর্শকের কাছে দেয়, দর্শকদের কাছ থেকে তারা সাবস্ক্রিপশন ফি নেয়, কিন্তু সেখানে কন্টেন্ট ক্রিয়েটর 1 টাকাও পায় না, 1 পয়সাও পায় না। যে কারণে টেলিভিশনগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। বাংলাদেশে বিজ্ঞাপনের বাজার খুব বড় নয়, বাংলাদেশে বিজ্ঞাপনের বাজার ছোট এবং টেলিভিশন অনেকগুলো, 37টি টেলিভিশন, ফলে বিজ্ঞাপন রেটও পানির দরে আমাদেরকে বিজ্ঞাপন চালাতে হয়। যে কারণে টেলিভিশনগুলো এমনও টেলিভিশন আছে যারা ঠিকমতো বেতন এবং খরচটাও বিজ্ঞাপনের কাছ থেকে আদায় করতে পারে না, বিজ্ঞাপনদাতার কাছ থেকে। এবং এমনও আছে বাংলাদেশে 6 মাস, 1 বছর, 2 বছর ধরেও বিজ্ঞাপনের টাকা বাকি রয়ে গেছে, সেই টাকা উঠানো সম্ভব হচ্ছে না। ফলে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের টেলিভিশনগুলো যাচ্ছে। আমি আশা করব মাননীয় উপদেষ্টা আছেন, এই বিষয়গুলোতে ওনারা একটু নজর দিবেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা মানে অবশ্যই এমন কিছু নয় যে আমার মন যা চায় তাই বলবো। আমরা এখন দেখি মুক্ত গণমাধ্যম কিংবা ফ্রিডম অফ স্পিচ যদি এরকম হয় যে চরিত্র হনন করা, গালিগালাজ করা, এগুলো করতে দিলেই যদি হয় ফ্রিডম, সেই ক্ষেত্রে আমার আপত্তি আছে। আমি মনে করি যে দায়িত্বশীল সাংবাদিকতা করা উচিত। আমরা যারা কর্মী আছি, এটা আমাদেরও দায়িত্ব। আমরা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করি, আমাদেরও দায়িত্ব আছে যে অবশ্যই কারো চরিত্র হনন, গালাগালি করা কিংবা মিথ্যা অপবাদ দেয়া, একজন মানুষকে নাজেহাল করা, এটা নিশ্চয় আমাদের কাজ হবে না। সোশ্যাল মিডিয়ার সঙ্গে কম্পিট করতে গিয়ে আমরা মেইন স্ট্রিম অনেক মিডিয়া কখনো কখনো এই ভুলগুলো করে থাকি। আমি মনে করি যে আমরা সাংবাদিক হিসেবে যারা ভালো সাংবাদিকতা করতে চাই, যারা বাংলাদেশের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই, আমরা পজিটিভ সাংবাদিকতা করতে চাই,